নমস্কার। নিজেদের মনের ইচ্ছা, বাসনা, কল্পনা সমস্ত কিছুই লেখকরা তাদের লেখনীর মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপনা করেন। বাংলা সাহিত্যিকদের অনন্য সৃষ্টি অবলম্বনে আমাদের নিবেদন ইচ্ছে কথা। আমাদের পঞ্চম প্রচেষ্টা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা ড্রাগনের মুখোশ। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালের 17ই মে। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় এক বাঙালি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA পাশ করেন। ছোটদের পাশাপাশি বড়দের জন্য তিনি লেখালেখি করেন। তার কিছু বিখ্যাত উপন্যাস কৃষ্ণমালার গুম্ফা, জীবন্ত উপবীত, রাক্ষসে নেকড়ে প্রভৃতি। বহু সম্মাননা পুরস্কারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি প্রদত্ত উপেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কারে ভূষিত হন। শুরু হচ্ছে ড্রাগনের মুখোশ। শুনতে থাকুন। একজনের গলা শোনা গেল। মশাই, শুনছেন? সেই গলার শব্দ শুনে সৈকত তাকিয়ে দেখল জানালার ওপাশে নিজেরই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছেন বিশু মিত্তির। তাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে সৈকত বলল, হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলেন মশাই? কোনো খোঁজ খবর নেই, ফিরলেন কবে? বিশুবাবু হেসে জবাব দিলেন, আজই সকালে ফিরেছি। হঠাৎই একটা জিনিসের খবর পেয়েছিলাম, তার খোঁজেই এক জায়গায় গিয়েছিলাম। কি জিনিস? বিশুবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আপনি কি আমার বাড়ি এখন একবার আসবেন? তাহলে আমি আপনাকে জিনিসটা দেখাতাম। বিকেল হয়ে আসছে, সৈকতের এখন কোনো কাজও নেই। কয়েক সপ্তাহ গল্পগুজব হয়নি বিশুবাবুর সাথে, তাই সে বলল, দাঁড়ান, আমি আসছি। সৈকত যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়ি থেকে বিশুবাবুর বাড়ির পিছনের বারান্দার ব্যবধান এই হাত ছয়েকের। বিশুবাবুর বারান্দার মুখোমুখি দোতলার এ ঘরে মাস ছয়েক হলো আছে সৈকত। একলাই থাকে সে। অবশ্য বিশুবাবুও একলাই থাকেন তার প্রাচীন পৈতৃক বাড়িতে। এ পাড়ায় লোকজন কেউ কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করে না, কিন্তু সৈকতের ঘরের জানলা আর বিশুবাবুর বারান্দা মুখোমুখি হওয়ায় দুজনের মধ্যে বেশ একটা পরিচয় গড়ে উঠেছে। সৈকত বেশ কয়েকবার বিশুবাবুর বাড়িও গিয়েছে। বিশুবাবুর পার্ক স্ট্রিটে একটা ছোট কিউরিও শপ আছে, আর আছে এক অদ্ভুত শখ। তাদের দুবাড়ির মধ্যে অনুচ্চ একটা প্রাচীর আছে। বিশুবাবুর বাড়ি যেতে হলে 3টে বাড়ি পেরিয়ে যেতে হয় সৈকতকে। সৈকতের বাড়ির ঠিকানা 4 নম্বর হরিপদ মিত্তির লেন, আর বিশুবাবুর 8। বিশুবাবু তার কথায় শুধু ঘাড় নাড়লেন। সৈকত জানতে চাইল, নির্জন দুপুরে মাঝে মাঝে শুধু টানা রিকশার টুংটাং ঘন্টার শব্দ বা ফেরিওয়ালার হাঁক শোনা যায়। উত্তর কলকাতায় সৈকতদের এ পাড়াটা অনেকটা এমনই। 3টে বাড়ি টপকে সৈকত পৌঁছে গেল বিশুবাবুর বাড়িতে। সদর দরজা দিয়ে সে বাড়িতে ঢুকতেই নিস্তব্ধ উঠোন থেকে এক ঝাঁক গোলা পায়রা ডানা ঝাপটিয়ে দোতলার কার্নিশের দিকে উড়ে গেল। উঠোন ঘিরে 3 দিকে সার তালাবন্ধ ঘর। এক কোণের অন্ধকার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সৈকত গিয়ে ঢুকল বিশুবাবুর বৈঠকখানায়। সে ঘরে টেবিলের ওপাশে নিজের চেয়ারে তিনি বসেছিলেন। সৈকত তার মুখোমুখি টেবিলের এপাশে বসে ঘরের চারপাশ একবার দেখল। এ ঘরে ঢুকলে বেশ অদ্ভুত লাগে সৈকতের।
মাথার ওপর কড়িবর্গা থেকে টেবিলের ওপর নেমে আসা সেকেলে ঝুলন্ত বাতির কাঁপা কাঁপা আলোয় সার সার মুখ যেন চারপাশের দেয়াল থেকে চেয়ে আছে সৈকতের দিকে। নানা রকমের সব মুখ। আসলে এগুলো সব মুখোশ। সারা পৃথিবী থেকে এগুলো সংগ্রহ করে এনেছেন বিশুমিত্তির। এটাই তাঁর শখ। মহিষের শিংওয়ালা আফ্রিকান উপজাতিদের কাঠের মুখোশ, ভয়ঙ্কর দেখতে রংচঙে তিব্বতী অবদেবতার মুখোশ, মধ্যযুগের সৈনিকদের ধাতব মুখোশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ডামিরা যে মুখোশ পরত সেই মুখোশ, এমনকি বিশুবাবুর নিজের মুখের মতো হুবহু দেখতে ল্যাটেক্সের তৈরি একটা মুখোশও তার চেয়ারের ঠিক মাথার ওপরেই দেয়ালের গায়ে টাঙানো আছে। কেউ যেন তার মাথা কেটে দেয়ালের গায়ে বসিয়ে দিয়েছে। ইউরোপের কোনো দেশ থেকে নিজের এই মুখোশটা বানিয়ে এনেছেন তিনি। সৈকত দেয়ালগুলোর দিকে তাকিয়ে নেওয়ার পর বিশুবাবুর উদ্দেশ্যে বলল, আপনার অন্তর্ধান রহস্য সম্পর্কে একটু বলুন দেখি মশাই। আমার মুখোশ সংগ্রহের বাতিকের কথা তো আপনার জানাই আছে। হঠাৎই এক অদ্ভুত মুখোশের খোঁজ পেয়ে আমি ছুটেছিলাম ভারত ভুটান সীমান্তে এক জায়গায়। সে কোন জায়গা? সে জায়গা ম্যাপে তেমনভাবে আঁকা নেই, ট্রেক করে যেতে হয়। আপনাকে বললে ঠিক বুঝবেন না। পাহাড় আর জঙ্গল ঘেরা সেই জায়গায় ভুটানিদের এক প্রাচীন মন্দির মানে প্যাগোডা আছে, ড্রাগন প্যাগোডা। ভুটানের প্রাচীন আদিবাসী স্বরচবরা থাকে সেখানে। ভারী অদ্ভুত তারা। যে কোনো পশু পাখি বা মানুষের গলার স্বর তারা হুবহু নকল করতে পারে। তারা নিজেদের পরিচয় দেয় ড্রাকো অর্থাৎ ড্রাগন বলে। তারা যে ড্রাকো মুখোশ পরে তা সংগ্রহ করতেই গিয়েছিলাম ওখানে। এই অদ্ভুত জায়গার খোঁজ আপনি পেলেন কোথায়? মুখোশটা কই? বিশুবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এমনিতে ড্রাকোরাই জঙ্গলে জায়গা ছেড়ে বেরোয় না, কিন্তু দু একজন লোককে তারা মাঝে মাঝে বাইরে পাঠায় সভ্য পৃথিবী থেকে জিনিসপত্র সংগ্রহ করার জন্য। এক্ষেত্রে কিন্তু সভ্য পৃথিবী বলতে বোঝায় তরাইয়ের ছোট ছোট গ্রাম। ওরকমই এক গ্রামে আমার এক এজেন্টের সঙ্গে এক ড্রাকোর যোগাযোগ হয়েছিল। আমি খবর পেয়ে সেখানে পৌঁছাবার পর সেই ড্রাকোই আমাকে নিয়ে যায় পাহাড় জঙ্গল ঘেরা তাদের আস্তানায়। কথাগুলো বলতে বলতে বিশুবাবু চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে আবার ফিরে এলেন নিজের আসনে। তারপর টেবিল সংলগ্ন দেরাজ থেকে মাঝারি আকারের ছোট চামড়ার ব্যাগ বের করে টেবিলের ওপর রাখলেন তিনি। তার ভিতর থেকেই বেরিয়ে এলো মুখোশটা, ড্রাগনের মুখোশ। বিশুবাবুর ঘরে ভয়ঙ্কর দেখতে আরো অনেক মুখোশ আছে, কিন্তু এমন বিভৎস হিংস্র মুখোশ এর আগে দেখেনি সৈকত। আঁশে ঢাকা মুখোশের মাথার দুপাশে আঁকা ভাঁটার মতো হিংস্র চোখ, স্ফীত নাসারন্ধ্র দিয়ে যেন আগুন বেরোচ্ছে। উফ মাগো! ছুঁচল মুখমণ্ডলে হাঁ করে চোয়ালের ওপর নিচে সার সার তীক্ষ্ণ দাঁত, আর তার ভিতর থেকে বেরিয়ে এসেছে লকলকের রক্তাক্ত চেরা জিভ। ওরে বাপ রে বাপ! সব মিলিয়ে মুখোশটা যেন জিঘাংসার প্রতিমূর্তি। সৈকত চমকে উঠল মুখোশটা দেখে। ড্রাকোদের বিশ্বাস এই মুখোশ পড়লে নাকি অপদেবতাদের বশ করা যায়, নানা অতিপ্রাকৃত শক্তিকে জাগানো যায়। এই মুখোশটা ওরা আপনাকে এমনিতেই দিয়ে দিল? বিশুবাবু তার কথা শুনে এবার কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, কিছু খরচ করতে হয়েছে, তবে তা বিশেষ কিছু নয়। আর এরপরই সৈকতকে তিনি বেশ কিছুটা অবাক করে দিয়ে বললেন,
আমি এই মুখোশটা কয়েকদিনের জন্য আপনার কাছে রাখতে চাই। আশা করি আপনি আপত্তি করবেন না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমার কাছে রাখতে চাইছেন কেন? মুখোশটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে তিনি বললেন, আসলে এই দোতলাটা আমি রিপেয়ার করব, জিনিসপত্র সব সরাতে হবে, মুখোশগুলোও দেওয়াল থেকে নামাতে হবে চুনকাম করার জন্য। কয়েকদিন লাগবে কাজ মিটতে। এই মুখোশটা কয়েকদিন আপনার কাছেই থাকুক, তারপর এটা এনে নতুন দেওয়ালে টাঙাবো। সৈকত আর এ প্রসঙ্গে কথা বাড়ালো না। বিশুবাবু এরপর তার অনুপস্থিতির সময়কালে শহরের খোঁজ খবর জানতে চাইলেন। এই নিয়েই আলোচনা শুরু হলো। আসলে শীতের বেলা তো, ঘণ্টাখানেক গল্পগুজবের পর মুখোশের ব্যাগটা নিয়ে সৈকত যখন বাইরে বেরিয়ে এলো, তখন অন্ধকার নামতে শুরু করেছে। নিজের বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে যাচ্ছিল সৈকত, তখনই পিছন থেকে ইংরেজিতে একটা প্রশ্ন কানে এলো। মিস্টার বিশ্বমিত্রর বাড়ি এটা? সৈকত পিছন ফিরে দেখল গলির আধো অন্ধকারতায় কয়েক হাত তফাতে দাঁড়িয়ে আছে একজন লোক। গায়ে একটা উইন্ড চিটার, টুপিটা মুখের উপর এমনভাবে নামানো লোকটার মুখ বোঝা যাচ্ছে না। সৈকত জবাব দিল, না, এটা ওনার বাড়ি নয়। আপনি 3টে বাড়ি পেরিয়ে যান, তারপর যে গলির মুখ, তাতে ঢুকে বিশ্বমিত্র সদর দরজা। লোকটা তার কথায় মৃদু ঘাড় নেড়ে এগোলো সেই দিকে। বাড়ি ফিরে মুখোশের ব্যাগটা সৈকত যত্ন করে আলমারিতে রেখে দিল। পরদিন ভোরে উঠে আবার অফিসে ছুটতে হবে। সোমবার কাজের চাপ আবার বেশিই থাকে। কাজেই রাত 8টা নাগাদ খাওয়া সেরে জানলা দরজা বন্ধ করে শুয়ে পড়ল সৈকত। ঘণ্টা চারেক পর হঠাৎ যেন ঘুমটা ভেঙে গেল তার। সৈকতের মনে হলো বিশুবাবুর দোতলা থেকে যেন বার কয়েক আর্তনাদের শব্দ কানে এলো। ঘুম চোখে উঠে জানলাটা খুলল সৈকত, কিন্তু সঙ্গে সঙ্গেই সে আর্তনাদ যেন থেমে গেল। জানলার তফাতেই নিঝুমভাবে দাঁড়িয়ে আছে বিশুবাবুর বাড়ি। কোনো আলো জ্বলছে না। হয়তো আর্তনাদের শব্দটা নিজের মনের ভুল ছিল। এই ভেবেই শুয়ে পড়ল সে। পরদিন ভোরে ঘুম থেকে উঠে অন্য একটা শব্দ শুনতে পেল সে, কোকিলের ডাক। বিশুবাবুর বারান্দার দিক থেকেই এসেছে ওটা। জানলা খুলতেই ভোরের আলো ছড়িয়ে পড়ল সৈকতের ঘরে, কিন্তু পাখির ডাকটা বন্ধ হয়ে গেল। পাখিটাকেও দেখতে পেল না সে। সোমবার অফিসে কাজে বেশ চাপ থাকে। আসলে সপ্তাহের প্রথম দিন তো, তাই সারাদিন আর বিশুবাবুর কথা মাথায় ছিল না সৈকতের। অফিস করে যখন সে পাড়ায় ফিরল, তখন গলির ল্যাম্পপোস্টে হলদেটে আলো জ্বলে উঠেছে। বিশুবাবুর বাড়ির কাছে এসে হঠাৎই কেন জানি তার মনে পড়ে গেল গতকাল রাতে ঘুম চোখে শোনা আর্তনাদের কথা। বিশুবাবু তার দোকান বন্ধ করে সাধারণত সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসেন। সৈকতের এখন বাড়ি ফিরে তেমন কাজ নেই, তাই সে ঢুকে পড়ল বিশুবাবুর বাড়িতে। বিশুবাবু আছেন নাকি? হাঁক দিতে দিতে সিঁড়ি দিয়ে উঠে সৈকত পা রাখল বিশুবাবুর বৈঠকখানায়। নিজের চেয়ারে বসে কি যেন একটা করছিলেন তিনি। সৈকত ঘরে ঢুকতেই চমকে উঠে তার দিকে তাকালেন তিনি। বিশুবাবুর মাথায় টুপি, গলায় মাফলার এবং হাতে দস্তানা। সৈকত একটা চেয়ার টেনে নিয়ে বিশুবাবুর মুখোমুখি বসে জানতে চাইল, সেজে গুজে বসে আছেন যে, বাইরে বেরোবেন? বিশুবাবু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে অস্পষ্টভাবে বলল,
গলায় ভীষণ ব্যথা, ডক্টর দেখাতে যাব। সৈকত দেয়ালগুলোর দিকে তাকাতে তাকাতে বলে উঠল, পাহাড়ের দেশে গিয়েছিলেন তো, মনে হয় তারই রিয়াকশন। দার্জিলিং থেকে ফিরে আমার একবার হয়েছিল বটে। বিশুবাবু তার কথায় শুধু ঘাড় নাড়লেন। এরপর সৈকত আবার জানতে চাইল, তাহলে কোন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন? দেখি কাকে পাই। গলায় খুব ব্যথা, সরি, কথা বলতে পারছি না। তারপর তিনি উঠে দাঁড়ালেন, সম্ভবত বেরোবার জন্য। সৈকতও উঠে পড়ল। তারপর সে বলল, ঠিক আছে, একটু সাবধানে থাকবেন, ওষুধপত্র খান, ঠিক হয়ে যাবেন। সৈকতের ইচ্ছে ছিল রাতের চিৎকারের শব্দের ব্যাপারে একবার তাকে জিজ্ঞেস করে। বিশুবাবু কথা বলার মতো অবস্থায় নেই বলে সে আর কথাটা জানতে চাইল না। কিন্তু ঘর ছাড়ার আগে আরও একবার দেয়ালগুলোর দিকে তাকাতেই হঠাৎ কেন জানি তার মনে হলো এ ঘরে কি একটা জিনিস যেন অনুপস্থিত। সৈকত বাড়ি ফিরে এলো। খাওয়া সেরে অন্য দিনের মতো ঠিক সময় ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু মাঝরাতে এদিনও ঘুম ভেঙে গেল তার। তবে চিৎকার শুনে নয়, জানলাটা ভালোভাবে বন্ধ হয়নি, পাল্লাটা একটু ফাঁক করা আছে, ঠান্ডা বাতাস ঢুকছে তার ঘরে। তাই সৈকত উঠে জানলাটা বন্ধ করতে যেতেই তার এক চিলতে ফাঁক দিয়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। চাঁদের আলো এসে পড়েছে সামনের কুয়াশা মাখা বারান্দায়। সেই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে সৈকতের জানলার দিকে উঁকি দিচ্ছেন বিশুবাবু। সৈকতের ঘরে বাতি নেভানো বলে তাকে দেখতে পাচ্ছেন না তিনি, কিন্তু স্পষ্টতই তার ঘরটা দেখার চেষ্টা করছেন তিনি। তবে কি বিশুবাবু এত রাতে তাকে খুঁজছেন? সৈকত এই ভেবে তার সঙ্গে কথা বলার জন্য পাল্লাটা খুলল, কিন্তু পর মুহূর্তেই বিশুবাবু অদৃশ্য হয়ে গেলেন কুয়াশা মাখা ভুতুড়ে বারান্দার এক কোণে। আর এলেন না তিনি। ভারী আশ্চর্য ব্যাপার তো, তার তো ঠান্ডা লেগেছে। মাঝরাতে ঠান্ডায় দাঁড়িয়ে তিনি কি করছিলেন? অমনভাবে অদৃশ্যই বা হলেন কেন? সৈকতের ব্যাপারটা বোধগম্য হলো না। জানলা বন্ধ করে আবার সে বিছানায় এলো, কিন্তু ঘুম আর এলো না। আরো কিছুক্ষণ পর প্রায় শেষ রাতের দিকে স্পষ্ট দুবার আর্তনাদ শুনতে পেল সৈকত। আর স্পষ্টতই সেটা ভেসে এলো বিশুবাবুর বাড়ির দিক থেকেই। গলাটাও যেন বিশুবাবুরই। খাটে উঠে বসলো সৈকত। অনেক ভেবেও ব্যাপারটার সে সমাধান করতে পারল না। একসময় কোকিলের ডাক শোনা গেল বিশুবাবুর বাড়ির দিক থেকে। ভোর হয়ে এলো। অফিসে এদিন চাপ একটু কম ছিল। রাতে ঘুমও হয়নি। টিফিনের পর চেয়ারে বসে একটু ঢুলছিল সৈকত। রাতের ব্যাপারটা মাঝে মাঝেই মাথায় হানা দিচ্ছে। আশেপাশের চেয়ারে বসে তার কলিগরা নিজেদের মধ্যে নানা কথা আলোচনা করছিল। কি একটা প্রসঙ্গে যেন একজন বলে উঠল, আজকাল কলকাতা শহরে তো কোনো পাখিই দেখা যায় না। কথাটা কানে যেতেই সৈকত ঢুলুনি অবস্থাতেই বলল, আমাদের পাড়ায় কিন্তু আছে। আজ সকালেই কোকিলের ডাক শুনলাম। কালকে ভোরেও কোকিলের ডাকেই ঘুম ভেঙেছিল। এই কথাটা শুনে পাশের চেয়ারে বসে থাকা এক কলিগ বলে উঠল, ঘুমের ঘোরে কি বলছেন মশাই? শীতের ভোরে কোকিল ডাকে? কোকিল তো শুনেছি বসন্তের পাখি। ঢুলুনি কেটে গেল সৈকতের। লোকটা তো ঠিকই বলল। ব্যাপারটা তো তার মাথায় আসেনি। তার পাড়ায় শীতে কোকিল ডাকে কিভাবে?
রাতের আর্তনাদের মতো এটাও তো একটা রহস্যময় ব্যাপার। সৈকত ভেবে নিল ফেরার পথে একবার সে বিশুবাবুর বাড়িতে ঢুঁ মারবে। সন্ধ্যের পর পাড়ায় ফিরে সে গিয়ে ঢুকলো বিশুবাবুর বাড়িতে। তিনি তার রিভলভিং চেয়ারের দেয়ালের দিকে পিছন ফিরে বসেছিলেন। সৈকত তার মুখোশ ঘরে পা রাখতেই তিনি আমি একটু আসছি। এই বলে পাশের একটা ঘরে তাড়াতাড়ি ঢুকে গেলেন। সৈকতের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। সে ঘরে বসে দেয়ালের গায়ের মুখোশগুলো দেখতে দেখতে বিশুবাবুর প্রতীক্ষা করতে লাগলো। কিন্তু আজও কেন জানি তার মনে হলো এই ঘরে কি একটা যেন জিনিস নেই, কিন্তু ব্যাপারটা সে ধরতে পারল না। মিনিট 10 পরই বিশুবাবু ফিরে এসে নিজের চেয়ারে বসলেন। সিলিং থেকে নেমে আসা ফ্যাকাশে আলোয় তার মুখটা কেমন যেন গম্ভীর মনে হলো সৈকতের। সৈকত তাকে প্রথমে একটা প্রশ্ন করল। আপনার শরীর কেমন আছে? ভালো না। সংক্ষিপ্ত উত্তর দিলেন তিনি। একটু ইতস্তত করে সৈকত এরপর বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। পরপর দুরাত আপনার বাড়ি থেকে কেমন যেন চিৎকারের শব্দ শুনলাম। আপনারই তো গলা মনে হলো। ব্যাপারটা কি জানতে পারি? প্রশ্নটা শুনে বিশুবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি চিৎকার করিনি। কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি। বলছি তো আমি ব্যস্ত আছি, বিরক্ত করবেন না। আপনি এখন আসুন। সৈকত হতবম্ব খেয়ে গেল তার ব্যবহারে। না, আর থাকা চলে না। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এলো। একতলার উঠোন অতিক্রম করে সে যখন সদর দরজার দিকে এগোতে যাচ্ছে, তখনই একতলার কোনো একটা বন্ধ ঘর থেকে সে শুনতে পেল একটা চিৎকার। কেমন যেন একটা গোঙানির শব্দ। গলাটা কার তা সে সঠিক ধরতেও পারল না, তবে সেটা মানুষেরই গলার শব্দ। বিশুবাবু কি তাহলে কাউকে তার বাড়িতে আটকে রেখেছেন? রাতের শব্দটা তাহলে কি বিশুবাবুর নয়, সে লোকটারই আর্তনাদ? কিছু বুঝতে না পেরে সৈকত বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। গলির মুখে পাশে বাড়ির রোয়াকে বসেছিলেন অঘোরবাবু। একই পাড়ার লোক হিসেবে মুখ চেনাচেনি আছে তার সঙ্গে। বিশুবাবুর সদর দরজা থেকে সৈকতকে বেরিয়ে আসতে দেখে পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বলি, বিশুবাবু কি চিড়িয়াখানা খুলেছেন নাকি? দুদিন ধরে দিনে রাতে নানা রকম পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। সৈকত একটু থমকে গেল তার কথা শুনে। তারপর জানি না বলে হাঁটা লাগালো নিজের বাড়ির দিকে। বাড়িতে ফিরে এলো সৈকত। বেশ অপমানিত বোধ করেছে সে বিশুবাবুর ব্যবহারে। সে ভাবল তার কাছে রাখা মুখোশটা কালই ফিরিয়ে দেবে বিশুবাবুকে। আলমারি থেকে ব্যাগটা নিয়ে মুখোশটা বের করে সেটা সৈকত একবার দেখল। তারপর মুখোশটা টেবিলে রেখে দিল। ঘরের কাজকর্ম, রাতের খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সৈকত। জানলার পাল্লাটা ইচ্ছে করেই একটু ফাঁক করে রেখেছে সে। সেটার ফাঁক দিয়ে বিশুবাবুর বারান্দা দেখা যাচ্ছে। ঘুম আসছে না সৈকতের। বিশুবাবুর বাড়ির ব্যাপারটা তার আচরণ বেশ গোলমেলে লেগেছে। পুরো ব্যাপারটার মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে। তার বাড়ি থেকে আর্তনাদের শব্দ, পশু পাখির ডাক শোনা যাচ্ছে কেন? অন্ধকার ঘরে শুয়ে রহস্য ভেদের চেষ্টা করতে লাগলো সে।
বাইরের রাত বাড়তে লাগলো, কুয়াশাও নামতে শুরু করলো তার সঙ্গে। একটা কুকুর কোথা থেকে যেন কেঁদে উঠল। পাড়াটা নিঝুম হয়ে গেল। তারপর এর কিছুক্ষণের মধ্যেই খাটে শোয়া অবস্থাতেই সৈকত দেখল সন্তর্পণে বারান্দায় এসে দাঁড়ালেন বিশুবাবু। চাদর মুড়ি দেওয়া থাকলেও তাকে চিনতে পারল সৈকত। তারপর বিশুবাবু উকি ঝুঁকি মারতে শুরু করলেন তার জানলার দিকে। সৈকত মরার মতো চুপচাপ শুয়ে তাকে লক্ষ্য করতে লাগলো। বিশুবাবু মনে হয় একসময় নিশ্চিন্ত হলেন সৈকত ঘুমিয়ে পড়েছে এই ভেবে। তিনি বারান্দা থেকে একটা লম্বা আঁকশি তুলে নিয়ে সেটা সৈকতের জানলার দিকে বাড়িয়ে তা দিয়ে পাল্লাটা বেশ অনেকটা ফাঁক করলেন। তারপর আঁকশি সরিয়ে নিয়ে একটা টর্চ বের করে আলো ফেললেন সৈকতের ঘরে। সরু টর্চের আলো সৈকতের দেহ ছুঁয়ে ঘুরে বেড়াতে লাগলো ঘরের ভিতর। হঠাৎ আলোটা এসে থেমে গেল টেবিলের ওপর রাখা মুখোশটার ওপর। বিশুবাবুর মুখ থেকে চাদরটা খসে গিয়েছে। সৈকত দেখল চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা বিশুবাবুর মুখটা কেমন যেন চকচক করছে, যেন আলো ফেলে এই জিনিসটাই খুঁজছিলেন তিনি। আর এরপরই হঠাৎ একটা চিৎকার ভেসে এলো বিশুবাবুর বাড়ির ভেতর থেকে। ঠিক সেই মুহূর্তে সৈকত উঠে বসে জানলা দিয়ে বলে উঠল, বিশুবাবু, ও বিশুবাবু, কি দেখছেন আপনি? পর মুহূর্তেই বিশুবাবু অদৃশ্য হয়ে গেলেন বাড়ির ভিতর। সৈকত সঙ্গে সঙ্গে মনস্থির করে নিল এখনই সে যাবে বিশুবাবুর বাড়ি। একটা বোঝা পড়ার প্রয়োজন। টেবিল থেকে মুখোশটা তুলে নিয়ে কিছুক্ষণের মধ্যেই রাস্তায় নেমে এলো সৈকত। শীতের রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। কুয়াশা মাখা রাস্তায় খোয়াটে আলো ছড়াচ্ছে ল্যাম্পপোস্ট। গলি দিয়ে এগিয়ে সৈকত সোজা গিয়ে ঢুকল বিশুবাবুর বাড়িতে। অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে উঠে বিশুবাবুর বৈঠকখানার দরজায় টোকা দিল সে। কয়েক মুহূর্ত পর দরজা খুললেন তিনি। চোখে মুখে স্পষ্ট অসন্তোষের ছাপ। তিনি বললেন, এত রাতে আবার এসেছেন কেন? এই যে শুনুন মশাই, গল্প করতে আসিনি, কয়েকটা ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। কিছু প্রশ্ন আছে। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এরপর তিনি সম্ভবত সৈকতের মুখের ওপর দরজা বন্ধ করে দিতে চাইছিলেন, কিন্তু ঠিক তখনই তার নজর গেল সৈকতের হাতে ধরা মুখোশটার দিকে। তার মুখের ভাব মুহূর্তের মধ্যে যেন বদলে গেল। বেশ মোলায়েম স্বরে বললেন, দিন, মুখোশটা আমায় দিন। এইটা দিতেই এসছি, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি আমার জানলায় লুকিয়ে উঁকি মারেন কেন? একটু আগে আঁকশি দিয়ে জানলা ফাঁক করে টর্চের আলো ফেলছিলেন কেন? বিশুবাবু কোনো জবাব না দিয়ে কয়েক পা পিছিয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল সৈকতের দিকে। সৈকত ঘরে ঢুকে কয়েক পা এগিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে থেকে বলল, আরও প্রশ্ন আছে। আপনার বাড়ি থেকে ইদানিং নানা ধরনের পশু পাখির ডাক শোনা যায় কেন? সবচেয়ে বড় কথা, রাতের বেলা কার চিৎকার ভেসে আসে আপনার বাড়ি থেকে? বিশুবাবু একই রকম চুপ করে রইলেন। সৈকত এক ঝলকে তাকিয়ে নিল ঘরের চারপাশ। মুহূর্তের জন্য তার মনে হলো কি একটা জিনিস যেন ঘরে নেই। ব্যাপারটা সে ধরতেও পারছে না। বিশুবাবুকে চুপ করে থাকতে দেখে সে বলল, আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পেলাম না। কার চিৎকার শোনা যায়? আমার ধারণা আপনি এ বাড়িতে কাউকে আটকে রেখেছেন। চিৎকারটা তারই। লোকটা পশু পাখির ডাক নকল করতে পারে। সম্ভবত সে সেই জায়গার লোক যেখান থেকে আপনি মুখোশটা এনেছেন, কিন্তু তাকে আটকে রেখেছেন কেন?
বিশুবাবু তার কথা শুনে এবার কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনার প্রশ্নের জবাব পেলে সত্যি মুখোশটা আমার হাতে দেবেন তো? হ্যাঁ, দেব। বিশুবাবু আর কোনো কথা না বলে ইশারায় তাকে অনুসরণ করতে বললেন। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলেন তিনি। তার পিছনে সৈকত। একতলার বারান্দার শেষ প্রান্তে একটা তালাবন্ধ ঘরের সামনে এসে বাইরে থেকে সুইচ টিপে ঘরের ভিতরের আলো জ্বালালেন তিনি। তারপর চাবি বের করে তালা খোলার আগে সৈকতকে তিনি বললেন, দিন, এবার মুখোশটা দিন। আপনার সব কৌতূহলে নিরসন করছি আমি। সৈকতের মনে হলো বিশুবাবুর গলাটা এবার কেমন যেন অন্য রকম শোনালো। সৈকত আর কথা না বাড়িয়ে এবার মুখোশটা তুলে দিল তাঁর হাতে। তালা খুলে ঘরে ঢুকলো দুজন। ঘরের এক কোণে ধুলোর মধ্যে শুয়েছিল হাত পা বাঁধা একজন লোক। তারা ঘরে ঢুকতেই লোকটা হুড়মুড়িয়ে উঠে বসল। আর সে লোককে দেখেই চমকে গেল সৈকত। আরে, এ তো বিশুবাবু! দুজন বিশুবাবু! একজন তার পাশে দাঁড়িয়ে আর একজন দড়ি বাঁধা অবস্থায় মেঝে বসে। কেমন করে সম্ভবে? আর এর পরেই সৈকতের পাশে দাঁড়ানো বিশুবাবু হঠাৎ এক টানে খুলে ফেলল তার মুখোশটা। সৈকতের পাশে এবার দাঁড়িয়ে আছে একটা অন্য লোক। তার চ্যাপ্টা নাক, নড়ুনচেরা চোখ, মাথায় ছোট ছোট চুল, ঠিক পাহাড়ি লোকদের মতো দেখতে। সৈকত এবার বুঝতে পারল কেন তার বিশুবাবুর বৈঠকখানায় ঢুকলে মনে হচ্ছিল কি একটা জিনিস যেন সে ঘরে নেই। যা ছিল না তা হলো বিশুবাবুর এই ল্যাটেক্সের মুখোশটা, যা পরে এতক্ষণ বিশুবাবু সেজেছিল তার পাশে দাঁড়ানো লোকটা। সে লোকটা এবার নিজেই সৈকতের উদ্দেশ্যে বলল, আমার নাম ড্রাকোথুপা। সেদিন আমি আপনার কাছে এবাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলাম। আপনাকে এবাড়ি থেকে বেরোতে দেখে পরে আমার ধারণা হয়েছিল যে আপনার বাড়িতে আমাদের এই পবিত্র মুখোশটি চালান করেছেন বিশুমিত্তির নামে এই লোকটা। আপনার সঙ্গে দেখা হওয়ার দিন আপনি একটা ব্যাগ নিয়ে এ বাড়ি থেকে আপনার বাড়িতে ফিরছিলেন। মুখোশের খোঁজে আমি আপনার ঘরে টর্চের আলো ফেলেছিলাম। আমাকে ক্ষমা করবেন। বিশুবাবু সেজে আপনাকে প্রতারিত করার ইচ্ছা আমার ছিল না, বাধ্যই আমাকে কাজটা করতে হয়েছে। সৈকত এবার লোকটার দিকে তাকিয়ে আর একবার বিশুবাবুর দিকে তাকিয়ে বিস্মিতভাবে লোকটাকে বলল, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশুবাবুকে কেন আপনি আটকে রেখেছিলেন? লোকটা এবার বিশুবাবুর দিকে তাকিয়ে প্রথমে বলল, এসব কথা ওকে জিজ্ঞেস করুন। উনি মুখোশটার খোঁজ দিচ্ছিলেন না, তাই বিশ্বাস করে এ লোকটাকে আমার সঙ্গে আমার গ্রামে নিয়ে গেছিলাম। কিন্তু আমাদের এই পবিত্র মুখোশ মন্দির থেকে চুরি করে উনি পালিয়ে এলেন। তবে ওর মনে হয় ধারণা হয়েছিল যে আমি হয়তো ওর পিছু নিতে পারি, তাই মুখোশটা আপনার কাছে উনি পাচার করে দিলেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সঙ্গে আমার গ্রামে চলুন। সৈকত লোকটার কথা শুনে বিশুবাবুকে জিজ্ঞেস করল, এ কি সত্যি বলছে? সৈকতের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে বসে রইলেন বিশুমিত্তির। সৈকত বুঝল লোকটার কথা সম্ভবত মিথ্যে নয়। ড্রাকোথুপা নামের লোকটা এরপর সৈকতকে বলল, পশু পাখির ডাকগুলো নিশ্চয়ই আপনার সন্দেহ বাড়িয়ে দিয়েছিল। আসলে বুঝলেন, আমরা প্রকৃতির সন্তান, ওগুলো আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। এবার আমি চলি, অনেক দুর্গম পথ আমাকে এখন পাড়ি দিতে হবে।
সৈকত বাধা দিল না। মুখোশটা নিয়ে ঘর ছেড়ে উঠোন পেরিয়ে বাইরে কুয়াশায় হারিয়ে গেল লোকটা। আর মাথা নিচু করে বসে আছেন বিশুবাবু। সৈকত তার বাঁধন খুলে দিয়ে কোনো কথা না বলে সে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শুনলেন ড্রাগনের মুখোশ। গল্পকথক সোমজিৎ, সৈকতের চরিত্রে শুভদীপ, দ্রাকথুকার চরিত্রে সুনেত্র, বিশুবাবুর চরিত্রে সন্দীপন, পার্শ্ব চরিত্রে সায়র এবং গল্পের সূত্রধার আমি রাজশ্রী। এছাড়া এডিটিং, থাম্বনেল ডিজাইনিং, সাউন্ড ডিজাইনিংয়ে সায়র এবং সায়ক এবং পরিচালনায় সায়র। বাংলা সাহিত্যের আরও একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে আমরা শীঘ্রই ফেরত আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। নমস্কার।